সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর প্রতিবারের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। কানাডার উপর 25% শুল্ক আরোপ স্থগিত হয়েছে ঠিকই, কিন্তু একেবারে কি বন্ধ হয়েছে ট্রাম্পের শুল্ক ঝড়? সম্প্রতি নতুন করে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক দিয়েছেন ট্রাম্প, যাতে বিপাকে পড়েছে কানাডা। এদিকে নতুন করে রেসিপ্রোকাল ট্যারিফ অথবা পারস্পরিক শুল্ক ধার্য করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য বাধার দেয়াল একটু একটু করে উঁচু করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেই কথা সেই কাজ অনুসারে এবার যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে 25% হারে শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্রের শিল্প কারখানাগুলো এশিয়া আর ইউরোপের দেশগুলোর সাথে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি। দেশীয় শিল্প কারখানা বাঁচাতে তাই শুল্ক আরোপের পক্ষে তিনি। কোনো দেশের সাথে সংঘাত আমাদের উদ্দেশ্য না। বছরের পর বছর অন্য দেশগুলো আমাদের সাথে অন্যায় করে এসেছে, তার পাল্টা জবাবের সময় এসেছে। আমেরিকাকে ফের ধনী বানানোর পদক্ষেপ শুরু হলো। শুল্ক কার্যকর হলে দেশীয় উৎপাদন বাড়বে। আগামী 4 মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে শুল্ক আরোপের এই পদক্ষেপ। বাড়তি শুল্ক আরোপ হতে পারে ফার্মাসিউটিক্যালস ও কম্পিউটার চিপের ওপরেও। ট্রাম্পের এই শুল্ক বসানোর ঘোষণায় এরই মধ্যে উত্তাল ইউরোপ। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অযৌক্তিক বলে সমুচিত জবাবের হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের। এই শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন। এর মাধ্যমে বরং নিজ দেশের নাগরিকদের শুল্কের ফাঁদে ফেলছেন ট্রাম্প। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়াতে মদদ দিচ্ছে ট্রাম্পের এই নীতি। বাড়তি শুল্ক আরোপে সবচেয়ে বিপাকে পড়েছে কানাডা, কেননা প্রতিবেশী এই দেশটি থেকে সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে যুক্তরাষ্ট্র। ক্ষতি পোষাতে ইইউ এর সাথে বাণিজ্য জোরদারের পথে হাঁটছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ইইউ এর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে আমাদের, এবং তাতে 65% পর্যন্ত প্রবৃদ্ধি রয়েছে। ভবিষ্যতে এই বাণিজ্য আরও সম্প্রসারণের পথে হাঁটব আমরা। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে ইস্পাতের ওপর 25%, অ্যালুমিনিয়ামের ওপর 15% শুল্ক ঘোষণা করেছিলেন। ট্রাম্পের কানাডা দখলের হুঁশিয়ারির পর যেন নড়ে চড়ে বসেছে কানাডিয়ানরা। দেখা যাচ্ছে সম্প্রতি অনেকাংশেই বেড়েছে তাদের দেশাত্মবোধ। ভিনদেশি হুমকি মোকাবেলার চিন্তাই তাদের এদিকে ঠেলে দিয়েছে, যাতে দেখা যায় চলমান উত্তেজনার মধ্যে কয়েক গুণ বেড়েছে কানাডার পতাকা বিক্রি। আগের চেয়েও অনেক বেশি পরিমাণের পতাকা কিনছেন কানাডিয়ানরা। দেশের ভেতর যত প্রতিদ্বন্দ্বিতাই থাকুক না কেন, যখন আঘাত আসে বিদেশিদের কাছ থেকে, তখন যেন দেশাত্মবোধ জেগে ওঠে প্রবল শক্তিতে। বর্তমানে এই নজিরই দেখছে কানাডা। এতদিন দেশের আবাসন সমস্যা, অভিবাসী সমস্যা ও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার পতনের মতো ইস্যু নিয়ে বিভক্ত ছিল দেশটি। এমন সময় পালা বদল হলো প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রে। আর মার্কিন মসনদে বসেই ট্রাম্প যেন একরকম বাণিজ্য যুদ্ধ শুরু করেন কানাডার বিরুদ্ধে। একের পর এক আঘাত দিয়েই যাচ্ছেন দেশটিকে, এমনকি চেয়েছেন কানাডা দখল করে নিতেও। এতে দেশপ্রেমের জোয়ারে ভাসছে কানাডাবাসী, যার প্রতিফলন ঘটেছে দেশটির পতাকার বিক্রিতে। সম্প্রতি পতাকা নির্মাতা একাধিক কোম্পানির মালিকরা জানিয়েছেন, প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার কারণে এই দেশপ্রেমের ঢেউয়ে হু হু করে বিক্রি হচ্ছে কানাডার পতাকা। 15 ফেব্রুয়ারি ছিল কানাডার জাতীয় পতাকার আত্মপ্রকাশের 60তম বার্ষিকী। এই পতাকা দিবসের আগে সবচেয়ে বেশি পতাকা কিনেছেন কানাডিয়ানরা। টরন্টোর উত্তরে ব্যারিতে অবস্থিত ফ্লাক্স আনলিমিটেডের উপপ্রধান ম্যাট স্কিপ তার মতে, কানাডার সার্বভৌমত্বের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে বেড়েছে এই চাহিদা। ঐতিহ্যগতভাবে এটি সম্ভবত আমাদের মৌসুমের সবচেয়ে খারাপ সময়। শীতের অন্ধকার দিন, এ সময় সবাই ঘুমিয়ে থাকে। বাইরে খুঁটিতে পতাকা ওড়ানোর কথা ভাবা হয় না। তবে এই বছরের রাজনৈতিক উত্তাপ সেই মৌসুমী প্রবণতাকে প্রভাবিত করেছে। সীমান্তের দক্ষিণে আমাদের বন্ধুরা, যাদের আর বন্ধু বলা যায় কিনা তা নিয়ে সন্দেহ আছে,
যাই হোক, স্পষ্টতই ট্রাম্পের কৌশল এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকির কারণে পতাকা বিক্রি বেড়েছে। আমাদের আয় বছরের এই সময়ে সাধারণত যা হতো তার দ্বিগুণ হচ্ছে এবং আমরা মনে করি কানাডার পতাকা বিক্রির জন্য এটি একটি বিশাল বছর হতে চলেছে। প্রতি বছর 5 লাখেরও বেশি পতাকা তৈরি করে ফ্ল্যাক্স আনলিমিটেড। তবে এবছর টান পড়েছে তাদের মজুদে। বর্ধিত চাহিদা মেটাতে অতিরিক্ত পরিবর্তন এবং অতিরিক্ত উপকরণ সংগ্রহের কথা বিবেচনা করছেন তারা। বহু বছর পর আমাদের প্রতিষ্ঠানের পতাকার বিক্রি আনুমানিক 30% বেড়েছে। সম্ভবত সংখ্যাটা আরও বেশি হবে। এই প্রথমবার আমি সত্যি পণ্যের যোগান শেষ হওয়ার বিষয়ে উদ্বিগ্ন। তাই আমরা একটি ব্যবস্থাপনা দল হিসেবে অতিরিক্ত শিফট, অতিরিক্ত সরবরাহের কথা ভাবছি, যা আমরা আশা করি যে চাহিদার উপরে রাখার চেষ্টা করবে। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় কানাডিয়ানরা সীমান্তের যুক্তরাষ্ট্রে ভ্রমণ বাতিল করেছেন, মার্কিন অ্যালকোহল এবং অন্যান্য পণ্য বর্জন করেছেন। এমনকি খেলাধুলার ইভেন্টেও চলছে তীব্র সমালোচনা। সীমান্ত পাচার মোকাবেলায় কানাডা ফেন্টানিল জার নিয়োগের মাত্র কয়েকদিন পরই বড় ধাক্কা। 1 পাউন্ডেরও বেশি ফেন্টানিলের চালান জব্দ করেন সিয়াটলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা। একটি শিপিং ফ্যাসিলিটিতে অভিযানের সময় মাদকগুলো জব্দ করা হয়। অভিযানে কর্মকর্তারা প্লাস্টিকের ব্যাগে একটি বাদামি পাথরের মতো পদার্থ আবিষ্কার করেন এবং আরও পরীক্ষায় পদার্থটিতে ফেন্টানিল থাকার বিষয়টি নিশ্চিত হন। এত কর্মযজ্ঞের পরও মিলছে না মাদক থেকে প্রতিকার। যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ প্রচেষ্টায় সীমান্তে ফেন্টানিল পাচার নিয়ে চলছে যুদ্ধ। অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার, অস্ত্র ও বাড়তি সেনা মোতায়েন করে চলছে চিরুনি অভিযান। তবুও থামেনি এই মাদকের পাচার। সম্প্রতি সিয়াটেলের এরিয়াপোর্ট থেকে মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা কর্মকর্তারা 1 পাউন্ডেরও বেশি ফেন্টানিলের একটি চালান জব্দ করেছেন। সিপিপি কর্মকর্তারা একটি শিপিং সুবিধায় লক্ষ্যবস্তু প্রয়োগকারী অভিযানের সময় সেখানে সন্দেহজনক আলামত দেখতে পান। কানাডা থেকে আসা প্যাকেজগুলির মধ্যে একটি খোলার পর সিপিপি কর্মকর্তারা প্লাস্টিকের ব্যাগে একটি বাদামি পাথরের মতো পদার্থ আবিষ্কার করেন। পরীক্ষায় পদার্থটিতে ফেন্টানাইল রয়েছে বলে জানা যায়। সিয়াটেলের এরিয়াপোর্ট ডিরেক্টর রেনে ওর্তেগা বলেন, ফেন্টানাইল একটি অত্যন্ত বিপজ্জনক সিনথেটিক ড্রাগ যা মানব সম্প্রদায়কে জর্জরিত করতে পারে। তাই শিপিং সুবিধাগুলিতে বিপজ্জনক মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান আরও বাড়ানোর কথা বলেন তিনি। কানাডায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী পড়তে আসেন। বসবাসের সুবিধা ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য কানাডাকে বেছে নেন। কানাডাও 2 হাত ভরে আমন্ত্রণ জানায় মেধাবীদের, দেয় অনেক বৃত্তি, যেমন দেশটির ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ান। এই বিশ্ববিদ্যালয়টি স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। উচ্চশিক্ষার জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা, তুলনামূলক কম টিউশন ফি এবং পড়াশোনা শেষে চাকরি ও স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। সে ধারাবাহিকতায় এবারে বৃত্তি দিচ্ছে কানাডার অন্যতম ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের পড়াশোনার সুযোগ পাবেন। কানাডার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান। এটি দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠানও। বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা ক্ষেত্রে গবেষণায় অবদানের জন্য পরিচিত। 1907 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির একটি বৃত্তি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন 10,000 কানাডিয়ান ডলার দেওয়া হবে। এছাড়া কানাডিয়ান সংস্কৃতি অন্বেষণ ও কানাডায় উচ্চশিক্ষা অর্জনের জন্য সুযোগ। আবেদনের জন্য ইচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। এছাড়া স্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। ইংরেজিতে দক্ষ হতে হবে। দক্ষতা পরীক্ষার স্কোর IELTS ও টোফেল জমা দিতে হবে।
আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে গিয়ে তার ভর্তি ইচ্ছুক প্রোগ্রাম খুঁজে বের করতে হবে। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। 7 দিনে যেভাবে সাগরে মিশেছে পদ্মা নদীর খরস্রোত, তেমনিভাবেই গতিশীল ছিল দেশের মানুষের জীবনযাত্রা। চলুন দেখে নিই গত 7 দিনে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত কিছু খবর। চলতি সপ্তাহটি শুরু হয় একটি ঘোষণার মধ্য দিয়ে। জানা যায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ মাসের 15 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আনার কথা জানান তারা। আমাদের শহীদ পরিবারের এরই মধ্যে জনমানুষের প্রস্তাবিত নাম প্রতীক নিয়ে চলছে কাজ। নেতৃত্বের তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজন ছাত্র নেতার নাম, যাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম। তবে এখনো চূড়ান্ত বলছে না নাগরিক কমিটি। উপদেষ্টাদের যখন ঘটনা হচ্ছিল অনেক ধরনের এরকম বাস ক্রিয়েট করা হয়েছিল। ফাইনালি তো আমরা দেখেছিলাম কারা হয়েছিল। এখানেও অনেক ধরনের বাস ক্রিয়েট করা হচ্ছে। সো আশা করি যে যখন আসবে তখন সবাই দেখতে পাবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন দল হবে অনেকটা আমব্রেলা পার্টির মতো, অর্থাৎ যে ছাতার নিচে দাঁড়াতে পারবেন মধ্যপন্থার যে কেউ। থাকবে না ডান বা বামের ধরন কিংবা পরিবারতন্ত্র, সমাজতন্ত্র বা ইসলামী ভাবধারায় না যেয়ে গণতান্ত্রিকভাবে মানুষের সমস্যা সমাধানই হবে লক্ষ্য। কিংস পার্টি যখন যেটা বলা হয়ে থাকে সেটা তো আসলে অর্থনৈতিক সাপোর্ট থাকে, তারপরে ডিপ স্টেটের সাপোর্ট থাকে। এই ধরনের কোনো আশঙ্কা নেই। আমরা একদম জনগণের মধ্য থেকে, জনগণ থেকে দলটা গঠন করব। অনেকের ধারণা ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ভাবগুরুর ভূমিকায় আছেন বিশিষ্ট লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তার দাবি, নতুন এ দল মূলত গণমানুষের অভিপ্রায়। তো নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া, নতুনভাবে চিন্তা করা ছাড়া, জনগণকে নতুনভাবে তাদের শক্তি, গণশক্তিকে পরিগঠন করা ছাড়া বাংলাদেশ অগ্রসর হবে কিভাবে? আমি বলুক না কেউ, আপনি কি নির্বাচন করে এই অবস্থা বদলাতে পারবেন? এটা অত্যন্ত ইতিবাচক। আমাদের সকলের উচিত হবে পূর্ণভাবে তাদের এই প্রক্রিয়াকে সমর্থন করা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার কমিশনকে। বাংলাদেশে এসে দীর্ঘ অনুসন্ধান চালায় স্বাধীন অনুসন্ধান দলটি, যার খসড়া প্রতিবেদন প্রকাশ পায় এই সপ্তাহে। দেশের মোট 8টি বড় শহরে অনুসন্ধান চালায় দলটি। কথা বলেছে সাবেক সরকারের উচ্চ পদস্থ সিভিল প্রশাসন ও কর্মকর্তা, সামরিক, আধা সামরিক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, আইনজীবী, আহত ও নিহতদের পরিবারের সাথে, যেখানে মোট 16টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। জুলাই আন্দোলনে 1400 জন নিহতের প্রমাণ পায় জাতিসংঘের স্বাধীন অনুসন্ধান দল, যাদের মধ্যে 12 থেকে 13% শিশু। বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো আগ্নেয়াস্ত্র ও শটগানের লোহার গুলিতে নিহত হন, আর গুরুতর আহত হয়েছেন 11,700-র বেশি মানুষ। পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং, ইচ্ছাকৃতভাবে পঙ্গু করা, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, অমানসিক নির্যাতন এবং বল প্রয়োগ করে। আর এই সব কিছুই ঘটেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের সজ্ঞানে, সমন্বয় ও নির্দেশে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল দুজনেই নিয়মিত বিভিন্ন উৎস থেকে মাঠ পর্যায়ের এসব প্রতিবেদন পেতেন। অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়ে 21শে জুলাই এবং আগস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট প্রতিবেদনও দেওয়া হয়েছিল, তবে তাতে কর্ণপাত করেননি শেখ হাসিনা। জাতিসংঘের অনুসন্ধান দলটি জবাবদিহিতা ও ন্যায় বিচার, পুলিশ ও নিরাপত্তা, নাগরিক, রাজনৈতিক ও অর্থনীতি সহ অর্ধশত সুপারিশ দিয়েছে, যেখানে সব বিচার বহির্ভূত হত্যা, গুমের তদন্ত, সুবিচার নিশ্চিতে যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্তদের বহিষ্কার সহ পুলিশকে নিরপেক্ষ, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করা হয়। পুলিশের বিষয়ে তদন্ত কমিটিকে স্বাধীন ও নিরপেক্ষ করার সুপারিশ করেছে জাতিসংঘের দলটি। দর্শক, কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।